সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে, সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি 2021 সালের প্রথম ক্লাস। আজকে 2020 সাল মানব সভ্যতার জন্য একটি ক্রান্তিকাল। যে করোনা ভাইরাসের মহামারীতে সারা বিশ্ব জর্জরিত ছিল, নিশ্চয় তোমরা তার থেকে নিজেদেরকে বাঁচাতে সমর্থ হয়েছ সৃষ্টিকর্তার অশেষ কৃপায়। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, আর 21 সালের এই নতুন বছরে নতুন প্রত্যয়ে নিজেদেরকে আবার পড়াশোনায় তোমরা নিজেদেরকে গড়ে তোলো। সেই প্রত্যাশায় আমরা ফিরে এসেছি অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি আছি তোমাদের সাথে শ্রী যাদব চন্দ্র শীল, তোমাদের বাংলা বিষয়ের প্রভাষক। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টি আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই কথাটা তোমাদের কাছে একটু নতুন শোনাবে, কারণ এর আগে তোমরা অবশ্যই একে পদ হিসেবে তোমরা দেখেছ। প্রচলিত যে বাংলা ব্যাকরণ আছে, প্রচলিত বাংলা ব্যাকরণে একে পদ হিসেবেই জানা হয়। তোমরা জানো যে বিভক্তিযুক্ত শব্দমাত্রই পদ। এক্ষেত্রে তোমাদের আরো ক্লিয়ার হতে হবে যে বিভক্তিযুক্ত শব্দই পদ, অথবা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই পদ। কিন্তু আমরা এখানে কিন্তু পাচ্ছি তার একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে শব্দ শ্রেণী। আর শব্দ কি? ধ্বনি বা অর্থবোধক ধ্বনি বা ধ্বনির শব্দ সমষ্টিকে কিন্তু শব্দ বলা হয়। সকল শব্দ কিন্তু পদ নয়, এই বিষয়টি তোমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রচলিত বাংলা ব্যাকরণে যে পদ শিখেছিলাম, সেখানে পদের শ্রেণীবিভাগ ছিল মাত্র 5টি, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া আর অব্যয় পদ। হ্যাঁ, এই 5টি ছিল প্রচলিত বাংলা ব্যাকরণের। কিন্তু বাংলা একাডেমির প্রমিত যে বাংলা ব্যাকরণ বলেছেন যে আসলে শব্দ শ্রেণীকে 8 ভাগে ভাগ করা যায়। এই 8 ভাগগুলোকে কিভাবে ভাগ করেছেন? তারা বলেছেন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়ার পরে ক্রিয়া বিশেষণ, আবেগ শব্দ, অনুসর্গ ও যোজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করে এখানে আমাদের অব্যয় পত্রে নেই। আরেকটি বিষয়, প্রচলিত এবং যে ব্যাকরণ আছে, সেই প্রচলিত ব্যাকরণে ক্রিয়ার মধ্যে ক্রিয়া বিশেষণকে গুলিয়ে ফেলা হয়, তাই এটা ক্রিয়া বিশেষণ একটা শ্রেণীকরণের প্রয়োজন পড়ে। আর দেখো যে তোমরা এই 3টি বিষয়, আবেগ শব্দ, অনুসর্গ বা যোজক, একে অব্যয় পদ হিসেবে কিন্তু গণ্য করা হয়। এই অব্যয় পদের কারণে এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করো যে অব্যয়ের 3টি ধারা রয়েছে। একটা হচ্ছে পদান্বয়ী অব্যয়, সমুচ্চারিত অব্যয়, আরেকটি হচ্ছে তোমার অনন্বয়ী অব্যয়। এই 3 ধরনের কিন্তু অব্যয় আমাদের পদ রয়েছে। আমরা এটাকে যদি বলি অনন্বয়ী অব্যয়, অনুসর্গ হচ্ছে পদান্বয়ী অব্যয়, আর যোজক হচ্ছে সমুচ্চারিত অব্যয়। এই 3 ধরনের অব্যয়কে যেহেতু রেখেছে, এই কারণে একে কিন্তু আলাদাভাবে শ্রেণীকরণের প্রয়োজন পড়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, সেই ক্ষেত্রে আবেগ শব্দ, অনুসর্গ বা যোজক এই বিষয়গুলো এসেছে। তার আগে আমরা তোমাদের সাথে আসি আসলে ব্যাকরণিক শব্দ শ্রেণী কি। তাহলে বাংলা ভাষার ব্যাকরণে এমন কতগুলো শব্দ রয়েছে যা শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তির মাধ্যমে যে শব্দ গঠিত হয়। এখানে বলা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণে শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তির মাধ্যমে যে শব্দ গঠিত হয় তার প্রক্রিয়াকে বলা হয় ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই ব্যাকরণিক শব্দ শ্রেণী কিন্তু
বেশ 8 প্রকার আমরা বলেছি যে প্রমিত বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী একে 8 ভাগে ভাগ করা যায়। এখন আসো আমরা যাই 8 প্রকার ব্যাকরণের শব্দ শ্রেণীগুলো একটু আলোচনা করি। প্রথমে বিশেষ্য পদ। তোমরা এই বিশেষ্য পদ সম্পর্কে নিশ্চয় জানো যে কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলে। এখানে বিশেষ্য শব্দ শ্রেণী, বিশেষ্য পদ বলে কোনো কিছুর নামকেই বা একে নামপদও বলা হয়। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যা আসলে কোনো স্থানের নাম, কোনো মানে একটি সমষ্টির নাম, একটি জাতি গোষ্ঠীর নাম, এমন বিষয়গুলোকে কিন্তু আমরা এই বিশেষ্য পদের অন্তর্ভুক্ত করে থাকি। তাহলে আমরা গেল বিশেষ্য পদ। আমরা যদি এখানে উদাহরণ হিসেবে দিই তাহলে যেমন ঢাকা, করিম, রহিম, জব্বর, সালাম, বা গরু অথবা সৈন্যদল, এই যে এই ধরনের যদি আমরা বিষয়গুলো বলি তাহলে এগুলো কিন্তু সবই তোমার বিশেষ্য পদের অন্তর্ভুক্ত হবে। এরপরে আছে বিশেষণ। বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে যে শব্দশ্রেণী তাকে আমরা বিশেষণ বলবো। এই বিশেষণ গুলো মূলত দোষ, গুণ, অবস্থা, যেমন রহিমা ভালো মেয়ে, সে খুব বুদ্ধিমতী। এই রহিমার পরিবর্তে আমরা মানে সে ভালো মেয়ে, এই যে আমরা বললাম রহিমা ভালো মেয়ে, এই যে ভালো, এবার সে খুব বুদ্ধিমতী, এই যে তার সম্পর্কে আমরা যে বিশেষায়িত করলাম, এর যে গুণ প্রকাশ করলাম, এগুলোকে কিন্তু বিশেষণ বলা হয়ে থাকে। সর্বনাম পদ তোমরা জানো যে বিশেষ্যের পরিবর্তে যা কিছু ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলি। আমরা ওখানে আরেকটি উদাহরণ দিতে গিয়ে যেমন বললাম যে রহিমা ভালো মেয়ে, সে খুব বুদ্ধিমতী। এই যে রহিমার পরিবর্তে সে ব্যবহৃত হলো, এটা হচ্ছে কি একটি সর্বনাম পদের উদাহরণ। তেমনি আরো উদাহরণ বলা যায় এই, ইহা, এই ধরনের, এগুলোকে সর্বনাম পদ বলা হয়। এরপরে আছে ক্রিয়া। কোনো কাজ করাকে কিন্তু ক্রিয়াপদ বলা হয়। অর্থাৎ করা, হওয়া, যাওয়া, খাওয়া, এই ধরনের বিষয়গুলো যে শব্দশ্রেণী দ্বারা বোঝানো হয় তাকে কিন্তু ক্রিয়া অন্তর্ভুক্ত করা হয়। যেমন সে ঘুমায়, আমি খাই, এই যে ঘুমায়, খায়, এইগুলো হচ্ছে কি ক্রিয়াপদ। তেমনি ক্রিয়া বিশেষণ। ক্রিয়াটা কিভাবে সংগঠিত হয়, ক্রিয়া সংগঠিত হওয়ার সম্পর্কে যে ধারণা দেয়, ক্রিয়া কিভাবে সংগঠিত হয় তা যে বলে দেয়, তাকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। অর্থাৎ ক্রিয়াকে বিশেষিত করে যে সে হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমরা আরেকটু ক্রিয়া বলি, যেমন সে তাড়াতাড়ি হাঁটে, এই তাড়াতাড়ি, অথবা সে খুব চালাক, এই খুব মানে চালাকটা কেমন, খুব। এই ধরনের যখন আমরা অতিরিক্ত ক্রিয়া সম্পর্কে যখন আমরা অতিরিক্ত তথ্য দিয়ে থাকি তখন কিন্তু সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ রূপে পরিগণিত হয়। আর একটি আছে দেখো আবেগ শব্দ। একে বলা হয় অনন্বয়ী অব্যয়। অর্থাৎ এই অনন্বয়ী অব্যয়গুলো একটি এমন কিছু শব্দ যে শব্দগুলো অন্য শব্দের থেকে একটু স্বতন্ত্র, অন্য শব্দের সাথে কোনো সম্পর্ক নয়, তারা স্বতন্ত্র ব্যবহৃত হয়ে কিছু শব্দ ব্যবহৃত হয়, তাদেরকে আবেগ শব্দ বলে। যেমন অন্য পদের সাথে যদি সম্পর্কবিহীন যে শব্দ, সেগুলোকেই আমরা কি বলবো, আবেগ শব্দ। অর্থাৎ মানুষের মনের আকস্মিক ভাব, আবেগ, উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা, এইগুলো কিন্তু এই আবেগ শব্দ, এবং এই শব্দগুলো একটা স্বতন্ত্রতার দাবি রাখে। যেমন আবেগ শব্দ আমরা বলি, বাহ পাখিটি কি সুন্দর, বাহ, এই যে বাহ বললাম, আহা ছেলেটি এই রোগাক্রান্ত, এই যে আহা, এখানে এরকম বা আমরা এই ধরনের বাহ, ছেলেটি চমৎকার ফুটবল খেলছে, এই যে বাহ, এই যে একটি শব্দ আমরা এই ধরনের শব্দ সাধারণত উচ্ছ্বাস হিসাবে ব্যবহার করি, তাহলে এগুলোকে বলা হয় আবেগ শব্দ। বা সিসি তুমি খুব খারাপ, এই সিসি, এই শব্দগুলো কিন্তু আবেগ শব্দের অন্তর্ভুক্ত। এবার অনুসর্গ বাংলা ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলো কি করে, সেগুলো ব্যবহৃত হয়ে
শব্দের পরে পরে ব্যবহৃত হয়ে এটা কিন্তু স্বাধীন এবং নিজস্ব, এরা কিন্তু এক ধরনের শব্দই বলা যায়। অনুসর্গের নিজস্ব অর্থও আছে, কিন্তু অন্যান্য পদের সাথে একটি বিভক্তির ন্যায় কাজ করে, কখনো কখনো কারকের ন্যায় কাজ করে থাকে, তাদেরকে আমরা অনুসর্গ বলে থাকি। যেমন দিয়ে, বিনা, সুতা, এরকম। হ্যাঁ, দিয়ে, বা আমরা যদি বলি যে করিমকে দিয়ে এই কাজটি করি, এই দিয়ে দিয়ে অনুসর্গ কি করছে, অন্য অন্য পদের সাথে একটা সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। এই ধরনের যে সম্পর্ক স্থাপন করে তাকে বলে অনুসর্গ। অনুসর্গকে কেউ তো অথবা যে ব্যক্তির নিচে ধরো, নইলে কি হবে, আমরা যদি এরকম বলি নইলে পড়ে যাবে, তাহলে এই নইলে এটা অনেকে এই ধরনের শব্দগুলোকে যোজকের অন্তর্ভুক্ত করতে চায়, অনেক ভাষা বিজ্ঞানী। সেক্ষেত্রে অনুসর্গ একটা আলাদা পার্ট এখানে। আর যোজক হচ্ছে এমন কিছু বাক্য আছে, বাক্যের সাথে বাক্যের, অর্থাৎ বাংলা ভাষার ব্যাকরণে বাক্যের সাথে বাক্যের বা বাক্যের অন্তর্গত শব্দের সাথে এই সাথে পদের যে সম্পর্ক স্থাপন করার জন্য বা সংযোজন করানোর জন্য, কখনো সংযোজন, কখনো বিয়োজন বা কখনো সংকোচন ঘটানোর জন্য যে শব্দগুলোর আবির্ভাব ঘটে তাকে আমরা যোজক বলে থাকি। যেমন রহিম, করিম ও, রহিম, করিম ও, আমরা এখানে একটি সংযোজক অব্যয় ব্যবহার করব, রহিম, করিম ও শফিক সেখানে গিয়েছে। এই যে ও এখানে, এটা হচ্ছে সংযোজন অব্যয়। হ্যাঁ, তুমি আর রহিম এই কাজটি করেছো, তুমি আর রহিম, এখানে আর এ ধরনের শব্দ যেগুলো ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় যোজক শব্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আরেকবার পেছনে ফিরে তোমাদের সাথে বিষয়টি শেয়ার করার চেষ্টা করছি। দেখো, শব্দ কি? শব্দ হচ্ছে আমাদের ধ্বনি, আমরা যে উচ্চারণ করি, উচ্চারণ অর্থাৎ যে উচ্চারণের নিজস্ব একটি অর্থ আছে। তাহলে অর্থবোধক ধ্বনি বা ধ্বনির সমষ্টিকেই আমরা শব্দ বলি। আর পদ হচ্ছে তোমার বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হচ্ছে পদ বা বিভক্তিযুক্ত শব্দই পদ। আর প্রমিত বাংলা ব্যাকরণে আসছে শব্দ শ্রেণী। শব্দ শ্রেণীটা হচ্ছে কি, এই যে শব্দগুলো কখনো শব্দ বিভক্তি, কখনো ধাতু বিভক্তির মাধ্যমে যে নতুন নতুন শব্দ গঠিত হয় তাদেরকে শব্দ শ্রেণী বলা হয়। অর্থাৎ শব্দ শ্রেণীগুলোকে প্রমিত বাংলা ব্যাকরণে 8 ভাগে ভাগ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক সময় প্রশ্ন আসে এভাবে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী কি, ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার, কি উদাহরণ সহ আলোচনা করো। আজকের এই অনলাইন ক্লাসটি যদি তোমরা দেখো আর বইয়ের সাথে যদি একটু তোমাদের সংযোগ থাকে, তাহলে তোমরা নিশ্চয় এই বিষয়টি ক্লিয়ার বা পরিষ্কার তোমরা হতে পারবে। ভালো থাকো সবাই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা বাসায় পড়বে আর নিজেদেরকে সুরক্ষার জন্য স্বাস্থ্য সচেতনতা নিজেরা মেনে চলবে, স্বাস্থ্য সচেতন হবে, পরিবারের সবাইকে স্বাস্থ্য সচেতন হতে বলবে। এই বলে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।